ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশ থেকে পাচার হয়ে যে অর্থ বিভিন্ন দেশে চলে গেছে সেই অর্থ আনার, দেশে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে। আপনারা জানেন যে দেশেই অর্থ পাচার হয়ে থাকুক, সেটা সরকার যতই জানুক যে এই দেশের এই ব্যক্তি এই এই পরিমাণ অর্থ পাচার করে সেখানে বিল্ডিং করেছে, ফ্যাক্টরি করেছে বা যাই করুক, বা তার অ্যাকাউন্টে টাকা রাখুক, সেই টাকা ফেরত আনার বেশ কতগুলি প্রক্রিয়া আছে। তার মধ্যে বড় প্রক্রিয়া হলো যে দেশে পাচার হয়েছে সে দেশের আদালতে সেটা মামলা হইতে হবে, সেখানে প্রুফ হইতে হবে যে এটা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে ওই সম্পদটা বা ওই টাকাটা, এবং সেখানে প্রমাণ হওয়ার পরে আমাদের এখানেও প্রমাণ হবে, তারপরে হচ্ছে আদালতের মাধ্যমে এই টাকাটা আসবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার শুরুতে যেটা করতে হয় যে আরেক দেশে, যে দেশে পাচার হয়ে গেছে, তো তাদের সাথে আমাদের সরকারের একটা এগ্রিমেন্ট করতে হয় যে MLA, যেটাকে সংক্ষেপে বলে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, যে পারস্পরিক আইনি সহায়তা, যে ওই দেশ আমাদেরকে আইনি সহায়তা দিবে এই পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে, এবং আমরাও ওই দেশকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেব, এরকম একটা চুক্তি করতে হয়। তো বাংলাদেশ এই চুক্তি করার জন্য বিভিন্ন দেশে, যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়েছে বলে আমরা জানি, সেসব দেশের কাছে একাধিকবার প্রস্তাব পাঠাচ্ছে, বারবার অনুরোধ করতেছে, কিন্তু দেশগুলোর কাছ থেকে আমরা তেমন কোনো সাড়া পাচ্ছি না। টিভিএসে এ বিষয়ে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে জানব। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে নিউজটা, যেসব দেশে আমাদের অর্থ বেশির পরিমাণ পাচার হয়েছে বলে আমরা ধারণা করি বা সরকারও বলে, যেমন যুক্তরাজ্য, তারপরে হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই বা ইউরোপের বিভিন্ন দেশ, তারা হচ্ছে আমাদের সাথে MLA করতে খুব একটা আগ্রহী হচ্ছে না বা কোনো সাড়া করছে না। এটার আসলে আমরা কতটি দেশের কাছে আবেদন বা চিঠি পাঠিয়েছিলাম, কয়টা দেশ কোন ধরনের সাড়া দিয়েছে একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি তো শুরুতে বললেন যে প্রক্রিয়াটি কী, ঠিক ওই প্রক্রিয়ারই অংশ হিসাবে বাংলাদেশ আসলে প্রথম 10টি দেশকে চিহ্নিত করেছে যেখানে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে গেছে। এই 10টা দেশের মধ্যে আপনি যে দেশগুলোর নাম বললেন, যেমন আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, আপনার কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপরে আপনার সংযুক্ত আরব আমিরাত, আরও বেশ কিছু দেশের মধ্যে রয়েছে আর কি, সুইজারল্যান্ড। এই দেশগুলোর সাথে আপনি যে MLA এর কথা বলছিলেন, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো, সেই রিকোয়েস্ট পাঠিয়েছে 19টি রিকোয়েস্ট পাঠিয়েছে বাংলাদেশ। 19টি রিকোয়েস্টের মধ্যে মাত্র 4টি রিকোয়েস্টের ফিডব্যাক বাংলাদেশ পেয়েছে, মালয়েশিয়া থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে, সিঙ্গাপুর থেকে, আরও একটি দেশ আছে এর সঙ্গে। এরা বাংলাদেশের সঙ্গে এই লিগাল অ্যাসিস্ট্যান্স করার ব্যাপারে একটা সম্মতি দিয়েছে যে হ্যাঁ আমরা এটা করব, এবং তারা কি ধরনের লিগাল অ্যাসিস্ট্যান্ট করবে বা এই ধরনের কিছু ডকুমেন্ট দুই দেশের মধ্যে আদান প্রদানও হয়েছে। এই আদান প্রদান প্রক্রিয়াটাই হচ্ছে ওই সব দেশে বাংলাদেশের যে দূতাবাস বা হাই কমিশন আছে তাদের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে, এইখান থেকে আমাদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে এই ধরনের প্রস্তাবগুলো পাঠানো হচ্ছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যেসব দেশে আমাদের অর্থ বেশি পাচার হয়েছে বলে আমরা শুনছি, আমাদের যে এই সরকার আসার পরে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তারা বলেছিল যে গত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন বিভিন্ন দেশে পাচার হয়েছে। এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করি, যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে এই ফিগারটা বলছে, সেটা কিন্তু অর্থ উপদেষ্টা নিজেই রিজেক্ট করে দিয়েছে, এবং উনি হচ্ছে এটাকে আসলে স্বীকার করেন না। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। তো কিন্তু শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যউপাত্য বা বিভিন্ন দেশ তাদের বিভিন্ন এজেন্সি যে ধরনের তথ্যউপাত্য প্রকাশ করেছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যে ধরনের তথ্যউপাত্য প্রকাশ করেছে, সেই সমস্ত তথ্যউপাত্য এক জায়গায় করে তারা এই ফিগারটি তৈরি করেছিল যে এটি $234 বিলিয়ন হবে। তো আবার বাংলাদেশের ইকোনমি যেভাবে গ্রো করেছে, অথবা যতটুকু ইকোনমি তার থেকে এই পরিমাণ অর্থ যদি পাচার হয়ে যায়, সেটিও একটা আসলে প্রশ্নের ব্যাপার যে আসলেই এত অর্থ পাচার হওয়ার সুযোগ ছিল কিনা বা হয়েছে কিনা। যাই হোক, সেটি একটু আলাদা প্রসঙ্গ।
আমরা এই যে রিপোর্টটি করেছি, এই রিপোর্ট করেছি খুব সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকের আলোচনা বা সেখানকার সিদ্ধান্ত এগুলো সূত্র ধরে। সেইখানে দেখা গেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উনি জানাচ্ছেন এই কমিটিকে যে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড তারা বাংলাদেশকে বলেছে যে তারা এই এমএলএ করতে তারা আগ্রহ দেখায়নি, বরং তারা বাংলাদেশকে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ যাতে বাংলাদেশ করে, এমএলএর পরিবর্তে বিকল্প কোনো প্রস্তাব যাতে তাদের কাছে দেয় সেটি তারা জানিয়েছে। অল্টারনেটিভ অ্যাপ্রোচের বিষয়ে আমি জিজ্ঞেস করেছিলাম সংশ্লিষ্ট দপ্তরের লোকজনের কাছে, আবার আমাদের টিআইবির যিনি নির্বাহী পরিচালক তার সঙ্গেও আমি কথা বলেছিলাম। উনি বললেন যে অল্টারনেটিভ অ্যাপ্রোচ দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমরা যেভাবে তাদের সাথে এই রিকোয়েস্টটা পাঠিয়েছি সেখানে পর্যাপ্ত তথ্যপাত্র নেই, তারা হয়তো বলতে পারে যে একটা ফরম্যাট দিয়ে আপনারা এই প্রয়োজনীয় তথ্যপাত্রগুলো দিয়ে আপনারা হচ্ছে আমাদের কাছে অ্যাপ্রোচ করুন। আরেকটা হতে পারে যে তারা সব কিছু ঠিক আছে কিন্তু তারা আসলে ইচ্ছাকৃতভাবে ডিলে করতে চাচ্ছে। উনি বলতে চান যে টাকা যখন ওই দেশে গেছে, এই টাকার সুবিধাভোগী কিন্তু ওই দেশ, সেই দেশে টাকা কোনো না কোনো কাজে ব্যবহার হচ্ছে। তাদের ব্যাংকে যদি পড়ে থাকে, ব্যাংক কিন্তু কোনো না কোনো জায়গায় তারা সেই টাকাকে ইনভেস্ট করছে। ওই দেশে যদি কোনো ব্যক্তি কোনো কিছু পারচেস করে থাকেন, সেটা ল্যান্ড হতে পারে, ফ্ল্যাট হতে পারে, কোনো কারখানা হতে পারে, সেখানেও কিন্তু তার মানে টাকার অ্যাক্টিভিটি থেকে যে সুবিধা সেটা ওই দেশ পাচ্ছে। ফলে সেই দেশ যে খুব সহজেই টাকা ফেরত দিয়ে দিতে আগ্রহী হবে তা ঠিক না। আর যেখানে প্রচুর পরিমাণে অর্থ গেছে, যে অর্থ আসলে মানে তাদের ইকোনমিকে ইম্প্যাক্ট করে, তাহলে সেটা তো অবশ্যই তারা সেইভাবে চিন্তা করবে। আমি আপনার কাছে জানতে চাবো যে এরকম শোনা যায় এবং এটাও হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন মিটিংয়ের ডকুমেন্টে আছে যে আপনিও জানেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে একবার সুইজারল্যান্ডকে বলেছিল যে তার দেশে কার কার পাচার করা তো অর্থ তোমার দেশে আছে, তুমি তালিকা দাও, এবং সুইজারল্যান্ড কিন্তু যুক্তরাষ্ট্রকে দিয়েছিল। এবং কয়েক বছর আগে হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংকে ভারতীয়দের প্রচুর অর্থ পাওয়ার পরে ভারত সরকার হচ্ছে সুইজারল্যান্ডের কাছে লিস্ট চেয়েছিল যে কোন কোন ভারতীয়র কী পরিমাণ টাকা আছে। তারপরে কিন্তু সুইজারল্যান্ড কিন্তু ভারত সরকারকে সে তথ্য দিয়েছে। এখন কিন্তু বাংলাদেশ তথ্য চাইলে পাচ্ছে না। এটা হচ্ছে যে আসলে বাংলাদেশের ওই পর্যায়ে আন্তর্জাতিক প্রভাব না থাকার কারণে। দেশ হিসাবে আপনার অবস্থান কেমন, দেশ হিসেবে আপনি কতটা শক্তিশালী, আপনার রিকোয়েস্টটা রাখা আসলে কতটা জরুরি, আপনি একটা অনুরোধ করেছেন বা আপনার একটা প্রস্তাব এসেছে আমার কাছে, সেই প্রস্তাবের কে গুরুত্ব দেওয়া, সেটা বাস্তবায়ন করার মানে কতটা জরুরি, বা আপনার কাছ থেকে আমি আর কি ধরনের সুবিধা পেতে পারি। আপনাকে কোনো ব্যাপারে যদি আমি রিফিউজ করি যে না আপনার এই ব্যাপারে আমি আগ্রহ দেখাচ্ছি না, তাহলে আমার কি কোনো ধরনের অসুবিধা হবে কিনা, বা আপনার কাছে আমার কোনো সুবিধা আছে কিনা, এরকম আরও অনেকগুলো বিষয় থাকে এই সব বিষয়ের ক্ষেত্রে। পাশাপাশি আপনার ধরেন আপনি শুরুতে যেটা বলছিলেন যে পাচার করা অর্থ ফেরত আনার একটা জটিল প্রক্রিয়া, এটি যে দেশে পাচার হয়েছে সেই দেশের আদালতে প্রমাণ হতে হয় যে এই অর্থ পাচার হয়ে এসছে, আবার আপনার দেশেও আদালতে প্রমাণ হতে হয় যে এই অর্থ সে পাচার করেছে। তো এই যে আইনি প্রক্রিয়া এবং এটি খুব সহজেই যে মানে প্রমাণ করা যায় সেরকমও কিন্তু না। আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হলো যে এই সরকারি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের বেশিরভাগের হচ্ছে পশ্চিমা কানেকশন ভালো বলে সবার ধারণা, রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক মহল সবাই, যে তারা মনে করে যে পশ্চিমের বিভিন্ন দেশের সরকার বা যারা প্রভাবশালী আছে তাদের সাথে এদের ভালো সম্পর্ক। এবং আমরা বিভিন্ন সময় এই যে যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের যারা আসে যেসব ডেলিগেশন বাংলাদেশে, তারা কিন্তু এই পাচার করা অর্থের সমালোচনার কথা বলে। এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে তাদের যখন মিটিং হয় সেখানে কিন্তু আমরা পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস রিলিজে বা ব্রিফিংয়ে জানানো হয় যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে তারা আমাদেরকে সহায়তা করবে, এরকম প্রতিশ্রুতি দিয়েছে। তো ওয়ার্ল্ড ব্যাংক, IMFও হচ্ছে আমাদের এখানে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সরকার হচ্ছে যুক্তরাজ্যে যে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছে, লবিং নিয়োগ করবে, এরকম কথাবার্তা গণমাধ্যমকে তারা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে। তো তাহলে এগুলোর আসলে আউটপুটটা কী?
আউটপুট আসলে এখান থেকে খুব সহজে পাওয়া যাবে না। এই যে আপনি আলোচনাগুলোর কথা বলছেন, অথবা এই সরকার যে পশ্চিমা সরকারগুলো বা দেশগুলোর ঘনিষ্ঠ বলছেন, কিন্তু এটা যেরকম সত্য যে হয়তো সরকার প্রধান বিভিন্ন দেশের যারা এখন সরকারে আছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিশিষ্ট ব্যক্তি, তাদের সাথে ওনার সম্পৃক্ততা বা ঘনিষ্ঠতা আছে, এটা যেরকম সত্য, আবার এটাও কিন্তু খুব সত্য যে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এই সরকারটা বেশি দিন বাংলাদেশে থাকবে না, এবং কিছুদিন পরে হয়তো উনি নিজেও ঘোষণা করেছেন ইলেকশন হবে, এরপরে হয়তো উনি নিজেও এই দেশের রাষ্ট্রের ক্ষমতায় থাকবেন না, রাষ্ট্রের ক্ষমতায় অন্যরা আসবে। এই যে একটা সাময়িক সময়ের জন্য উনি দায়িত্ব পালন করছেন, এই সময় আসলে ওনার সাথে বড় কোনো ধরনের চুক্তি করার ক্ষেত্রে প্রত্যেকটা দেশ কিন্তু আসলে এরকম খুব স্বল্পমেয়াদী কোনো কিছু চিন্তা করে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এই ধরনের চুক্তি, এই ধরনের আলাপ আলোচনা, এগুলো দীর্ঘমেয়াদে মাথায় রেখেই সবাই করে। ফলে মানে সুসম্পর্ক আর তাদের বিধিবিধান, এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। তাদের বিধিবিধানগুলো কেমন আছে, সেই বিধিবিধান অনুযায়ী আমরা আসলে কতটা ফিট তাদের সাথে এই কাজটি করার জন্য, আমাদের কাছে কতগুলো তথ্যপত্র আছে, সেগুলো যথাযথ কিনা, এইসব বিষয়ে তাদেরকে প্রমাণ করা, এগুলো কিন্তু আসলে সময় সাপেক্ষ। এবং মানে আমরা যে সত্যি সত্যি প্রমাণ করতে পারছি কিনা, আমরা মুখে মুখে বলছি যে এসালাম টাকা পয়সা এইভাবে লুটপাট করে নিয়ে গেছে, কিন্তু আসলে কাগজে কলমে আমরা সেটা প্রমাণ করতে পারছি কিনা, আইন আদালতের মাধ্যমে সেটা আমরা নিশ্চিত করতে পারছি কিনা, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে সুসম্পর্ক থাকলেই যে এই ধরনের একটি মানে চুক্তি কেউ আমাদের সাথে করবে, সেটি আশা করাটা খুব যে মানে ঠিক আমার কাছে সেটি মনে হয় না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে বিস্তারিত জানলাম। আসলে এই সরকার আসার পরে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্যে অনেক বেশি বাড়তি এফোর্ট দিয়েছে, এবং সরকারের একটা লক্ষ্য ছিল যে সরকার তার মেয়াদে অন্তত একজন বড় অর্থ পাচারকারীর অর্থ ফেরত এনে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু আমরা শেখ আবদুল্লাহ আর কথা অথবা হচ্ছে যে বাস্তব ক্ষেত্রে যে অগ্রগতি এই পাচারের অর্থ ফেরত আনার ক্ষেত্রে, তাতে আমাদের সেই আশাটা আসলে নিরাশায় রূপ নিতে পারে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এই সময়ের মধ্যে হয়তো পাচার হওয়া অর্থ ফেরত আনা এই সরকারের পক্ষে সম্ভব হবে না। আরেকটা বিষয় যে সারা বিশ্বজুড়ে পাচার হওয়া অর্থ ফেরত আনা কিন্তু খুবই কঠিন কাজ। এ পর্যন্ত পৃথিবীতে যত অর্থ পাচারের ঘটনা ঘটছে তার মধ্যে মাত্র 1% অর্থ ওই সংশ্লিষ্ট দেশগুলো ফেরত পেয়েছে, এবং বাংলাদেশের মতো দুর্বল দেশ, যাদের হচ্ছে যে আন্তর্জাতিকভাবে শক্তিশালী দেশগুলো যারা হচ্ছে বাংলাদেশের অনুরোধকে আসলে খুব একটা গুরুত্ব দিতে চায় না, এরকম দুর্বল দেশের ক্ষেত্রে পাচারের অর্থ ফেরত আনার রেকর্ড আরও কম। বাংলাদেশ তার ইতিহাসে শুধু মালয়েশিয়া থেকে অল্প কিছু অর্থ ফেরত পেয়েছিল ও পাচারের অর্থ একটা ঘটনাতেই, এর বাইরে কিন্তু আর পারেনি। তো তারপরেও আমরা হচ্ছে আশা ছাড়ব না যে আগামী সরকার বা পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য সরকারের যে প্রচেষ্টা আছে এটা নতুন সরকারও অব্যাহত রাখবে, এবং বিদেশের সাথে নেগোসিয়েশন করে এক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত সহায়তা তাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করবে। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।